সূচনা ও দীপিকা তাদের বাবা মার অ্যাক্সিডেন্টে মারা যাবার পর কাকু অনির্বাণ বাবু এবং কাকিমা অনামিকা দেবীর সঙ্গে জয়পুরে বসবাস করত। অনামিকা দেবীর এক ছেলে সুজয় ও এক মেয়ে রুমকি। 4টি ছেলে মেয়েকে অনির্বাণ বাবু সমান চোখে দেখতেন, কিন্তু সূচনা ও দীপিকা তাদের কাকিমা অনামিকা দেবীর চোখে সবসময় কাঁটার মতন বিঁধে থাকতো। পরীক্ষার রেজাল্ট আউটের দিনে দীপিকা তার মার্কশিট নিয়ে অনির্বাণ বাবুর কাছে গিয়ে বলে, কাকু কাকু দেখো আমি ফার্স্ট হয়েছি। আরে বাহ, এ তো খুব ভালো কথা। এত ভালো রেজাল্ট করার জন্য তোমাকে একটা তো পুরস্কার দিতে হবে। এই নাও 10 টাকা, চকলেট কিনে খাবে। থ্যাংক ইউ কাকু। অনামিকা দেবী ছুটে আসেন এবং বলেন, তোমার এই আশকারাগুলো পেয়ে পেয়ে না মেয়েগুলো আজ এত বেশি বার বেড়েছে। বলি ওরা কি এমন পাহাড় ভেঙেছে যার জন্য তোমাকে ওদের টাকা দিতে হবে? নিজের ছেলে মেয়েগুলো স্কুলে বছরের পর বছর ফেল করছে, সেদিকে তো তোমার নজর নেই। ছেলেটার জন্য গার্জেন কল হয়েছে, কত করে বললাম গিয়ে মাস্টারের সঙ্গে দেখা করে বলে এসো যে এবছর যেন ওকে পাশ করিয়ে দেয়। তুমি তো একবারের জন্য স্কুলের ধারে বারেও যাওনি। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? এই এলাকায় আমার কত নাম আছে জানো তোমার ছেলের রেজাল্ট? তার জন্য আমি স্কুলের স্যারকে গিয়ে বলবো যে ওকে পাস করিয়ে দাও আর নতুন ক্লাসে তুলে দিন? এসব আমার দ্বারা সম্ভব না। তার থেকে ভালো ছেলেকে বলো ভালো করে পড়াশোনা করতে। দিনকে দিন আমার মাথায় হ্যাট করে দিচ্ছে। এই দেখো রেজাল্টে রেখে গেছে, 5টার মধ্যে 4টেই ফেল। মনে হচ্ছে ওকে গাছে বেঁধে ধোলাই দিই। খবরদার, আমার ছেলেকে না তুমি কিচ্ছু বলবে না। ও 5টার মধ্যে 4টেতে ফেল করুক আর 5টাতেই ফেল করুক, তাতে কিচ্ছু যায় আসে না। পড়াশোনা করলে করবে আর না করলে না করবে। যা জায়গা জমি আছে ওর ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এসব কথা বলে ছেলেটার মাথা আরো তুমি খারাপ করে দিয়েছো। ভবিষ্যৎ বলে কোনো চিন্তা ভাবনাই নেই। এইভাবে চলতে থাকলে একদিন আমাদেরকেও পথে বসতে হবে, এই আমি তোমায় বলে দিলাম। পরের দিন স্কুল থেকে ফিরে দীপিকা কাঁদতে কাঁদতে তার দিদি সূচনার কাছে যায় আর বলে, দিদি দিদি দেখো না, আজকে সুজয় দাদা আমার বইগুলোকে কাদায় ফেলে দিয়েছে। বলেছে তোর জন্য বাবা মাকে বকুলো, তোকে আর পড়াশোনা করতে হবে না। তোরা 2 বোন আমাদের বাড়ির চাকর, তাই চাকর হয়েই থাকবি। ছি দীপিকা, এসব কথায় কাঁদতে নেই। সুজয়ের মাথায় তো বুদ্ধি কম, তাইও এরকম বলেছে। আসলে ও জানে না যে আমরা সবাই ভাই বোন। দাদা সবকিছু জানে দিদি, কিন্তু ওরা আমাদেরকে বোন বলে মানেই না, তাই তো আমার সাথে এরকম করে সব সময়। দেখো না বইগুলো কেমন কাদা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে বইগুলো দে, আমি ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। আর শোন, গিয়ে ভালো করে পরিষ্কার হয়ে স্নান কর, তোর জামাতেও তো কাদা লেগে আছে। এমন সময় অনির্বাণ বাবু ঘরের ভেতরে আসেন এবং বলেন, কি হলো সূচনা? দীপিকা ওইভাবে কাঁদছে কেন? কি হয়েছে ওর? কিছু হয়নি কাকু, তুমি বলো, কিছু বলতে এসেছো? হ্যাঁ রে মা, এই নে, এই খাতাগুলো তোরা 2 বোনে ভাগ করে নিস। চটপট কর, নাহলে তোর কাকি দেখতে পেলে এক্ষুনি অশান্তি শুরু হবে। কাকু তুমি আমাদের জন্য কত কি করো, কাকিমা তোমাকে বকাবকি করে, তাও তুমি লুকিয়ে লুকিয়ে এসব আনো। তুই তো একেবারে বুড়ি হয়ে গেছিস, কেমন বড়দের মতো কথা শিখে গেছি। তোর কাকিমা বকবে না বকবে ওসব চিন্তা তোকে করতে হবে না। তুই তাড়াতাড়ি খাতাগুলো নিয়ে নে। আর শোন, নতুন ক্লাসে কোনো কিছুর দরকার পড়লে আমাকে বলবি, একদম দ্বিধাবোধ করবি না। ঠিক আছে কাকু, তুমি এখন চলে যাও, না হলে আবার কাকিমা এসে পড়বে। অনির্বাণ বাবু চলে যাবার পর সূচনা এবং তার 2 বোন খাতাগুলো নিয়ে খুব খুশি হয়ে যায়। দীপিকা বলে, দিদি আমার অনেক দিনের শখ ছিল জানো, এরকম মোটা কাগজের পাতায় লিখবো। এবার দেখবে আমি আরো হাতের লেখা প্র্যাকটিস করব, আর হাতের লেখা খুব সুন্দর হয়ে যাবে, তখন আমি আরো ভালো নাম্বার পাবো। হ্যাঁ দীপিকা, তুই অনেক সুন্দর করে হাতের লেখা কর আর অনেক নাম্বার পা। তোকে তো বড় হয়ে ভালো ডাক্তার হতে হবে। একদম পড়াশোনায় ফাঁকি দিবি না। তোর যা লাগবে তুই আমাকে বলবি, আমি কাকুকে বলে আনিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে দিদি। এরপর সবাই মিলে খেতে বসে। অনামিকা দেবী রুমকি এবং সুজয়কে সবজি ভাত এবং ডিমের পোচ করে দেয়। এদিকে সূচনা এবং দীপিকাকে শুধু সবজি দিয়ে ভাত দেয়। এসব দেখে অনির্বাণ বাবু বলেন, অনামিকা, তুমি ওদেরকে ডিম পোচ করে দিলে, আর এই 2 ছোট বাচ্চাকে সবজি ভাত দিয়েছো। এদেরকেও 2 ডিম পোচ করে দাও। শোনো, ওদের কপাল ভালো যে আমি ওদেরকে সবজি ভাত দিয়েছি, ওরা এই দিয়ে খেয়ে নেবে। হ্যাঁ কাকু, আমাদের ডিম লাগবে না, আমরা সবজি দিয়ে ভাত খেয়ে নেব। অন্য কোনো মেয়ে হলে মানে কি করতে শুনি? অন্য কোনো মেয়ে হলে এতদিন আপদ বিদায় করে দিত, এরকম ঘরে বসিয়ে খাওয়াতো না। শোনো, আমি ওদের জন্য যা করি না তা যথেষ্ট করি। আমার সঙ্গে বেশি ঝামেলা পাকাতে এলে আমি কিন্তু নিজের আসল রূপটা দেখিয়ে দেব। হ্যাঁ
আসল রূপ দেখতে কি বাকি রেখেছো তুমি? এমনিতেই তো দুটো মেয়েকে না কেটে দিয়ে পুরো শুকিয়ে রেখেছো, আর নিজের ছেলে মেয়ের জন্য তো ভালো মন্দ রেখেছো, দুধ ডিম সব খাওয়াচ্ছো, আর এই দুটো মেয়ের জন্য শুকনো রুটি না হলে শুকনো ভাত, এতও তোমার কষ্ট হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমার কষ্ট হয়, আমি সাপ সাপ বলে দিচ্ছি, আমি ওদের ঝামেলা আর নিতে পারবো না। অনামিকা দেবী সবসময় সূচনা এবং দীপিকাকে এরকমই করতেন। সারা দিনে মাত্র দুবার খেতে দিতেন, যেখানে তার নিজের বাচ্চারা দিনে 6-7বার করে খেত। তাই অনির্বাণ বাবু লুকিয়ে লুকিয়ে বিস্কুট কিনে তাদের ঘরে দিয়ে আসতেন, যাতে করে তাদের খিদে পেলে তারা অন্তত বিস্কুট খেয়ে খিদেটা মেটাতে পারে। কাপড় চোপড়ের বেলাতেও সে একই জিনিস ঘটতো। বছরের পর বছর দুই বোন পুরনো কাপড় পরেই কাটাতো। এদিকে বাকি দুটো ছেলে মেয়ে বছরে 6টা-7টা করে জামা কিনতো এবং নষ্ট করত। দেখতে দেখতে সময় কাটে এবং ছেলে মেয়েরা সবাই বড় হয়ে ওঠে। তার মেয়ে রুমকির বিয়ের জন্য চিন্তিত হয়ে ওঠেন। শুনতে পাচ্ছ, রুমকি তো বড় হয়ে গেছে, ওর জন্য ভালো পাত্রের দেখাশোনা শুরু করো। তোমার তো দেখছি মেয়েটাকে নিয়ে কোনো চিন্তা নেই। আরে বাবা, চিন্তা নেই এই কথাটা বলছো কেন? আমি তো দু এক জায়গায় কথা বলে রেখেছি, কোথাও না কোথাও একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি এইভাবে মেয়ের বিয়ের সম্বন্ধ দেখবে? আরে বাবা, একটু উঠে পড়ে লাগো, চারিদিকে সবাইকে জানাও, দরকার হলে খবরের কাগজেও বিজ্ঞাপন দাও। দেরি হয়ে গেলে আর কিন্তু ভালো সম্বন্ধ পাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি আরো দু এক জায়গায় কথা বলে রাখবো, তুমি এত চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি যেভাবে হাতে হাত দিয়ে বসে রয়েছো, তাতে চিন্তা করবো না তার কি করবোটা শুনি? একমাত্র মেয়ের বিয়ে নিয়ে তো তোমার কোনো দায়িত্বই নেই দেখতে পাচ্ছি। সব সময় খালি ভাইয়ের মেয়েদের জন্যই চিন্তায় অস্থির হয়ে যাচ্ছ। কোথায় ভর্তি হবে, কি করবে না করবে, সারাদিন এই নিয়েই পড়ে রয়েছো। ওরাও তো বড় হচ্ছে, রুবির মতো ওদেরও বিয়ের চিন্তা আমার মাথায় আছে। আজ না হয় কাল 3টে মেয়েকে বিদায় করতেই হবে। শোনো, তোমাকে ওদের কথা না ভাবতে হবে না, আগে আমার মেয়েটার বিয়ে হোক, তারপর কোথাও না কোথাও ওদের একটা জোগাড় হয়ে যাবে। এমনিতেও ওদেরকেও কেউ বিয়ে করবে বলে মনে হয় না। আজকালকার যুগে বাপ মা ছাড়া মেয়েদেরকে তো কেউ বিয়েই করতে চায় না। তুমি ওভাবে একদম বলবে না, ওরা আমার মেয়ে, আমি ওদের গার্জিয়ান। তাহলে নিজের মেয়ের বিয়ের চিন্তা ছেড়ে ওদেরটাই আগে দেখো, নিজের মেয়ে বাড়িতে বসে থাক। এমন সময় দীপিকা আসে এবং বলে, কাকিমা তুমি এসব চিন্তা ছেড়ে দাও, দিদিকে যা সুন্দর দেখতে, যে কেউ দিদিকে পছন্দ করে নেবে আর বিনা পয়সায় বিয়ে করে নিয়ে চলে যাবে। আর আমার কথা, আমি তো বিয়েই করব না, আমি ডাক্তার হব, আপনি শুধু রুমকি দিক চিন্তা করুন। দেখলে তো এই মেয়ের মুখে কেমন ফটর ফটর কথা। ওর দিদি দেখতে সুন্দরী, আর আমার মেয়েটা কি দেখতে কি বাঁদর নাকি? আপনি তো নিজেই বলে দিলেন কাকিমা, আমি আর কি বলবো বলুন তো? দেখলে কেমন উত্তর দিয়ে গেল, দেখলে তুমি? তুমি তো চুপ করে বসে থাকবে, তোমার মুখে তো আর এখন কোনো উত্তরই থাকবে না। আরে তুমি তো আশকারা দিয়ে দিয়ে মেয়েটাকে মুখ ফাট বানিয়েছো। দেখবে এই মেয়েকে যে নিয়ে যাবে সে ঠিক ফিরিয়ে দিয়ে যাবে। এমন সময় সূচনা আসে এবং ছোট বোনকে ধমক দিয়ে ঘরের ভেতরে যেতে বলে। কাকিমা, ও বাচ্চা মেয়ে, ওর কথা কিছু মনে করবেন না। বাচ্চা নাকি দেখেছে? সব সময় মুখে উত্তর লেগে রয়েছে, আর নাকি বাচ্চা। আমি বলে দিলাম, একদিন ওর জন্য না সবাইকে ভুগতে হবে। পরের দিন অনির্বাণ বাবু রুমকির জন্য একটি সম্বন্ধ নিয়ে আসেন এবং বলেন যে 2 দিন পরে পাত্রপক্ষ রুমকিকে দেখতে আসবে। এজন্য অনামিকা দেবী খুব খুশি হয়ে যায়। এরপর তিনি সূচনাকে বলেন, সূচনা, কাল সকাল সকাল খাবার দাবারের ব্যবস্থাগুলো ঠিকঠাক করে দেখে নিবি, সব খাবার জন্য একেবারে পারফেক্ট হয়। আর শোন, তোর ছোট বোনকে পরিষ্কার করে বলে দিবি ও যেন ওই দিনকে বাড়ি থেকে না বেরোয়। ঠিক আছে কাকিমা, আমি দীপিকাকে ঘর থেকে বেরোতে বারণ করে দেব। আর আপনি চিন্তা করবেন না, সব খাবার দাবার সময় মতো রেডি করে নেব। পাত্রপক্ষ রুমকিকে দেখতে আসলে সূচনা তাদের সবাইকে খাবার দেয়। অনামিকা দেবী হেসে বলেন, দিদি এই নিন সিঙ্গাড়াটা খান, এসব আমার মেয়ে নিজের হাতে তৈরি করেছে। ওর রান্না বান্নার হাত খুব সুন্দর, সারাদিন বাড়িতে ওই তো কাজ করে, মুখে একটাও কথা নেই। আমার মেয়ে খুবই শান্ত। অনামিকা দেবী এভাবেই তার মেয়ের প্রশংসা করেন, কিন্তু পাত্র সুনীলের চোখ সূচনার দিকেই আটকে ছিল। সে সূচনার সাদা সরল ভাব দেখে একেবারে গলে জল। কিছুক্ষণ পর সুনীল তার মা বৃন্দা দেবীকে বলে যে রুমকিকে তার পছন্দ হয়নি, কারণ সূচনাকে সে পছন্দ করে ফেলেছে এবং তাকেই সে বিয়ে করতে চায়। বৃন্দা দেবীর ছেলের মনের কথা জানার পর সেই কথা সে সবাইকে বলে, যা শুনে অনামিকা দেবী রেগে গিয়ে বলেন, এসব আপনারা কি বলছেন? আপনারা তো আমার মেয়েকে দেখতে এসেছিলেন,
আপনারা জানেন আপনারা যাকে পছন্দ করেছেন সে একটা অনাথ মেয়ে। আপনি এইভাবে কথা বলছেন কেন দিদি? ওই মেয়েটা তো আপনারই পরিবারের মেয়ে। আমার পরিবারের মেয়ে হোক বা বাইরের, আমার তাতে কিছু যায় আসে না। ও একজন অভিশপ্ত, ওরা দুই বোনই অভিশপ্ত। নিজের বাবা মাকে খেয়েছে, আজ আমার মেয়ের সম্বন্ধটাকেও খেয়ে ফেললো। রাক্ষসী কোথাকারের। চুপ করুন আপনি। আপনি যে এই ধরনের মহিলা সেটা তো জানতাম না। আপনি যদি আমাদের সামনে ওদেরকে এভাবে বলতে পারেন, তাহলে বাড়িতে আপনি ওদের সাথে কিভাবে ব্যবহার করেন সেটা বোঝাই যাচ্ছে। আমি ঠিক করে নিয়েছি, আমার বাড়ির বউ সূচনাই হবে। আর আপনি ওকে আজকের পর থেকে আর কিচ্ছু বলবেন না। বাবা, এখনো বিয়ে হলো না আর এখন থেকে এত টান? এই যে শুনুন, আপনাদের যদি ওকে এতই পছন্দ তাহলে এক্ষুনি ওকে নিয়ে চলে যান। আমি ওর জন্য না একটা টাকাও খরচ করতে পারবো না। ঠিক আছে, তাই হোক। আপনাকে ওর জন্য একটা টাকাও খরচ করতে হবে না। আমরা আমাদের বৌমাকে একটা কাপড়েই নিয়ে যাব। এভাবেই সেদিনই বৃন্দা দেবী পুরোহিতকে ডেকে সমস্ত খরচ দিয়ে বিয়ের আয়োজন করেন। সূচনার সাথে নিজের ছেলের বিয়ে দেন। দিদি, আপনি অনেক বড় উপকার করলেন। এই বাপ মা মরা মেয়ের জীবনে আপনার মতো দেবীর মতো একটা মাই দরকার ছিল। আজ আমি অনেক নিশ্চিন্ত হলাম। দিদি বিদায়ের সময় ছোট বোন দীপিকা কান্নাকাটি করতে থাকে। দিদি, তুই চলে যাচ্ছিস? আমি এখানে কি করে একা একা থাকবো বলতো? আমি তোকে ছাড়া কোনোদিনও থাকিনি দিদি। তুই কান্নাকাটি করিস না বোন, আমি মাঝে মধ্যে এখানে আসবো। তুই ভালো করে পড়াশোনা কর, আর কিচ্ছু মাথায় আনিস না। কয়েকদিন পর দীপিকা তার স্বামীকে বলে সূচনাকে একটি ভালো মেডিকেল কলেজে ভর্তি করায় এবং হোস্টেলে রেখে তার পড়াশোনার খরচ চালায়। দেখতে দেখতে কয়েক বছরের মধ্যেই সূচনা একটি ভালো ডাক্তার হয়ে যায়। 1 বছর পর রুমকিরও বিয়ে হয়ে যায় এবং সে শ্বশুরবাড়িতে চলে যায়। শ্বশুরবাড়ি যাবার পর থেকে সে আর বাবা মার খোঁজ খবর নেয় না। এদিকে অনামিকা দেবীর ছেলে একটি মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। ছেলে এবং বৌমা বিয়ের 1 মাসের মধ্যেই বাবা মাকে বাড়ি ছাড়া করে। দেখলে তো অনামিকা, যে ছেলে মেয়েকে তুমি মানুষ করেছিলে আজকে তারাই তোমাকে রাস্তার ভিখারি বানিয়েছে। এখন ভিক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায়ও নেই। তুমি ঠিকই বলেছিলে, সন্তানদের জন্য আমি কি করিনি, আজ ওরাই আমাকে এত পর করে দিল। এখন আর কান্নাকাটি করে কি করবে বলো? কপালে যা আছে তাই হবে। শেষ জীবনটুকু যে এত দুর্দিন নেমে আসবে তা আমি কখনোই ভাবিনি। অনামিকা দেবী এবং অনির্বাণ বাবু ভিক্ষা করে করে তাদের জীবন যাপন করতে থাকেন। আজ এই শহরে, কাল ওই শহরে, এই করে করে তাদের দিন কাটে। দেখতে দেখতে অনামিকা দেবী অসুস্থ হয়ে পড়েন। অনির্বাণ বাবু স্ত্রীকে নিয়ে সামনের একটি হাসপাতালে নিয়ে যান এবং সেখানে এক মহিলা ডাক্তারকে বলে, ম্যাডাম, আমার স্ত্রী খুব অসুস্থ, আপনি দয়া করে ওকে একটু দেখুন, একটু চিকিৎসা করুন ম্যাডাম। আরে কাকু, কাকিমা, তোমরা কি তোমাদের কি দশা হয়েছে? আর তোমরা এভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। দীপিকা মা, তুই কোথায় চলে গিয়েছিলিস মা? তোর বুড়ো কাকুর খবরটাও একটু রাখলি না? দেখ না আমাদের কি দশা হয়েছে আজকে। এই বলে অনির্বাণ বাবু সমস্ত ঘটনা দীপিকাকে বলে। দীপিকা তার কাকিমাকে হাসপাতালে ভর্তি করে এবং ভালো করে চিকিৎসা করায়। এরপর দীপিকা কাকু এবং কাকিমাকে সঙ্গে করে বাড়ি নিয়ে যায়। সূচনাও তাদের সঙ্গে দেখা করতে আসে। বাড়ি ফিরে অনামিকা বলে, আমাকে ক্ষমা করে দে দীপিকা, সারাটা জীবন আমি তোদেরকে কষ্টই দিয়ে গেছি। আজ আবার দুর্দিনে তোরাই আবার পাশে দাঁড়ালি। কাকিমা, তুমি এভাবে বলো না, এখন তোমার রেস্টের দরকার। আর শোনো, এবার থেকে তোমরা দুজনে আমার সাথেই থাকবে। কিন্তু তুই একা থাকিস কেন? তুই বিয়ে করিসনি কেন? কাকু, আমি তো তোমায় আগেই বলেছিলাম যে আমি বিয়ে করব না। সবার জীবনে সংসারটা হয় না। আমি সারাটা জীবন গরিব, অসহায়, অনাথ বাচ্চাদেরকে চিকিৎসা করে কাটিয়ে দিতে চাই, যাতে করে তারা সুন্দর একটা জীবন পায়। এরপর থেকে অনির্বাণ বাবু এবং অনামিকা দেবী দীপিকার সঙ্গেই থেকে যান এবং দীপিকা তার কাকু কাকিমার দায়িত্ব নেওয়ার পাশাপাশি সারাটা জীবন অনাথ বাচ্চাদের চিকিৎসার দায়িত্ব নেয় এবং নিজের জীবন নিজের ইচ্ছা মতো কাটায়। আশালতা দেবী তার ছেলে তন্ময় ও বৌমা রীতিকার সঙ্গে টিকিয়াপাড়ায় বাস করত। আশালতা দেবীর পরিবার বেশ হাসি খুশি, দানশীল ছিল এবং তারা আশেপাশের লোকের দুঃখ ও খুশিতে সবসময়ই থাকতো। এমনই সে বছর বাসন্তী পুজোর সময় ছিল, আর তাই আশালতা দেবী ভেবে রেখেছিল যে এই বছর সে পুজো প্যান্ডেলে ভোগের আয়োজন করবে। এমনই সেদিন সন্ধ্যাবেলা ছিল। আরে বৌমা, তুমি কি আগে থেকে জানতে নাকি যে কাল আমি পুজো প্যান্ডেলে ভোগ দেব? না না, কই না তো, আমি তো এসব কিছু ভাবিনি।
আসলে আমি একটা অন্য কিছু করার জন্যই ব্যবস্থা করেছি। আর মা, আপনার কি এখন কিছু লাগবে বলুন, আমি তৈরি করে দিচ্ছি। হ্যাঁ, সে তো ঠিক আছে যে তুমি ভোগ বানিয়ে দেবে, কিন্তু অন্য কিছু মানে তুমি এখন কি করতে চাইছো বলো তো? আমি এখন কিছু বুঝতেই পারছি না। আর এইসব ফলমূল শরবত এগুলো কি জন্য বানিয়েছো? মা, ওসব ছাড়ুন, আপনাকে এখন কিছু বুঝতে হবে না। আচ্ছা, আপনি কাল যাবেন তো? আপনি তখন সবকিছু সময় মতো পেয়ে যাবেন। ঋতিকা এভাবেই বললে তখন আশালতা দেবীর আর কিছুই করার থাকে না। এরপর সে সেখান থেকে চলে যায়, কিন্তু তখনও তার সন্দেহ দূর হয় না ও সে তার বৌমার অদ্ভুত ব্যবহার নিয়েই চিন্তিত থাকে। এমনই সেদিনটা কেটে যায়। পরের দিন, মা, এই নিন আপনার ভোগ রেডি। আপনি এখন পুজো প্যান্ডেলে যাবেন তো? এগুলো নিয়ে যান। আর হ্যাঁ, আমি কিছু পাকানো বানিয়েছি, ওগুলো পুরোহিতকে বলে মন্দিরের সিঁড়িতে বসে থাকা অসহায়দেরকে দিয়ে দেবেন। হ্যাঁ, সে তো ঠিক আছে বৌমা, কিন্তু এখন তুমি কি আমার সঙ্গে যাবে না নাকি? মানে যদিও আমি ভেবেছিলাম আমরা দুজনেই একসঙ্গে যাব। না মা, আসলে আমার এখন একটা কাজ আছে, তাই আপনিই যান। আর হ্যাঁ, তাড়াতাড়ি ফিরে আসবেন কিন্তু, কারণ এখন বাড়িতে আপনার ছেলে নেই, তাই আমি একাই থাকবো। কি জানি বাবা, এর আবার কি হয়েছে? প্রতি বছরই তো যায়, কিন্তু এই বছর যেন আমার থেকে কিছু লুকাচ্ছে। যাই হোক, এখন আমার সময় হয়ে গিয়েছে, এখন কেউ না গেলেও আমায় সময় মতো যেতে হবে। এই ভেবে আশালতা দেবী তখন সেখান থেকে চলে যায় ও সে রাস্তাতে হাঁটতে হাঁটতে এসব নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে। ঠিক তখনই তার এক প্রতিবেশী কমলিকার সঙ্গে দেখা হয়, যে কিনা আশালতা দেবীকে দেখে বলে, আরে আরে দিদি, দাঁড়াও, বলছি তোমার বৌমা ঋতিকা মুসলিম হয়ে গিয়েছে নাকি গো? এই কদিনই দেখছি ও আমাদের গ্রামের শুকতারার কাছে যাতায়াত করছে, আর আশেপাশে সকলে তো এটাই ধারণা করছে। আরে দূর, এইসব তুমি কি আজে বাজে মন্তব্য করছো? ও এখন এরকম করতে যাবে কেন? সে আমি জানি না বাপু, তবে রমজানের মাস চলছে, আর দুবেলা সকলেই তো ওকে শুকতারার বাড়িতে গিয়ে সেহরি ইফতার করতে দেখে। আমিও একদিন দেখেছি, তাই বললাম, এখন তোমাদের ব্যাপার। এই বলে কমলিকা দেবী সেখান থেকে চলে যায় এবং তখন আশালতা দেবীও মন্দিরে পৌঁছে যায় এবং সে সেখানের কাজ মিটিয়ে আবারও বাড়িতে আসতে থাকে। কিন্তু তার কোথাও না কোথাও তার বৌমা ঋতিকাকে নিয়ে সন্দেহ থেকেই গিয়েছিল, কারণ তখন সত্যি সত্যিই রমজানের মাস ছিল। আর সেদিন সে ঋতিকাকে ফলমূল ও শরবত নিয়ে ইফতারির মতো করে আয়োজন করতেই দেখেছিল। এরপর সে মনে মনে ভাবে, না না, এ হতে পারে না, আমার বৌমা এরকম কেনই বা করবে? কিন্তু তাহলেও আমায় দেখে কথা ঘোরাচ্ছিল কেন? আর ওই খাবারগুলো, ওগুলো তো দেখি ইফতারি বলেই মনে হলো। না, আমি বরং আজ বাড়িতে গিয়ে ব্যাপারটা লক্ষ্য করব, তাহলেই বোঝা যাবে। এভাবেই নানান রকম চিন্তা ভাবনা নিয়ে আশালতা দেবী তখন বাড়িতে চলে আসে। এরপর বাড়িতে এসে সে দেখে ঋতিকা তখন ফলমূল কাটতে ব্যস্ত রয়েছে, যেটা দেখে আশালতা দেবী বলে, এই যে বৌমা, এগুলো তুমি কি করছো? তুমি অকারণে এত ফল পাকড় কাটছো কেন? এখন এগুলো নিয়ে তুমি কি করবে শুনি? আসলে মা, আমি আপনাকে কয়েকদিন থেকেই বলবো বলবো ভাবছিলাম, কিন্তু আপনি পুজো নিয়ে ব্যস্ত থাকেন, তাই বলা হয়ে ওঠেনি। তুমি কি বা বলবে? এটাই তো বলবে যে এগুলো নিয়ে রোজার ইফতারি করবে, তাই তো? আর তুমি প্রতিদিনই এটা করে থাকো, তাই না? হ্যাঁ মা, সেটাই তো বলতাম, কিন্তু আপনি এখন কিভাবে বুঝে গেলেন? আপনি কি আমায় দেখেছেন নাকি? এখন শুধু আমি কেন, তোমাকে এই বিধর্মী কাজ করতে গ্রামের কম বেশি সকলেই দেখেছে। আর তো আর সকলে এখন ছিচি করছে। এ আপনি কি বলছেন মা? ছিচি করছে মানে? আপনি এখন কি বলতে চাইছেন সেটাই তো আমি বুঝতে পারছি না। থাক, এখন আর অত সাধু সাজতে হবে না। এদিকে আমাদের বাড়িতে থেকে বিধর্মী কাজ মানে মুসলিমদের রোজা করছো, আর বললে আকাশ থেকে পড়ছে। তাহলে একটা কথা বলছি, পরিষ্কার শোনো, তুমি এখন এরকম চালাতে থাকলে আমি ওরকম বিপরীত ধর্মীকে কখনোই আমার বাড়িতে থাকতে দেব না। আশালতা দেবীর মুখে এরকম কথা শুনে ঋতিকা তখন আসল ব্যাপারটা বুঝতে পারে, কিন্তু ঋতিকার দিক থেকেও তার কোনো ভুল ছিল না। তাই সে বলে, মা, আপনি ভুল বুঝছেন। যেখানে আপনি লোকের মুখের কথা শুনে এরকম বলছেন, আমার কথা আপনি কোথায় শুনলেন? তাহলে শুনুন, এখন রোজা আমি করি না, রোজা শুকতারা করে, আর আমি ওর জন্য ইফতারি নিয়ে যাই। এই বলে ঋতিকা তখন আসল ঘটনাটা বলতে থাকে। আসলে ঋতিকা ঠিকই বলছিল,
কারণ সে সত্যি সত্যি সেহরি ইফতারি ওগুলো তার বান্ধবী অর্থাৎ শুক্তারার বাড়িতে দিয়ে আসতো। কয়েকদিন আগের কথা, এমনই একদিন ঋতিকা বাজারে কেনাকাটা করতে গিয়েছিল। ঠিক তখনই তার কলেজ ফ্রেন্ড শুক্তারার সঙ্গে দেখা হয়। তখন, এই তুই শুক্তারা না? ও মা, কতদিন পর তোর সঙ্গে দেখা হলো। তা বল, কেমন আছিস? আর তুই এখানে কি করছিস? হ্যাঁ রে, ভালোই আছি। আর এই বাজারে বাজার করতে এসেছি। তা তোরা সবাই ভালো আছিস তো? ওয়েট, তুই এখানে বাজার করতে এসেছিস মানে? এটা তো টিকিয়াপাড়া, আর আমাদের বাড়ি যেখানে প্রতাপপুর, এখান থেকে তো সেটা অনেক দূর। হ্যাঁ, সে আমি জানি। আসলে ওটা আমার আব্বুর বাড়ি, আর এটা আমার শ্বশুর বাড়ি। আমার এখানের এই বাজারের পাশেই বশিরের সঙ্গে বিয়ে হয়েছে। ও আচ্ছা, তাই তো বলি 50 মুড়ি এত কেন? তুই শেষে কিনা আমাদের এখানেই বিয়ে করলি। শুনে ভালোই লাগলো যে আমার একটা বান্ধবী একই জায়গায় এলো। হ্যাঁ, আমি এটা আগে থেকেই জানতাম। আর আমি তোকে অনেকবার গাড়িতে করে যাতায়াত করতেও দেখেছি, কিন্তু সামনে এসে ডাকার সাহস পাইনি। ওহ, তুইও না পরের মতোই কথাবার্তা বলিস। আচ্ছা, ওসব ছাড়, এখন বাজারে কি কিনতে এসেছিস সেটা বল। হ্যাঁ, এসেছিলাম। ওই মানে এখন আমাদের রোজা শুরু হয়েছে তো, তাই কিছু কেনাকাটা করতে এসেছিলাম। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুই প্রথম থেকে একটাও রোজা ছাড়িস না। তা এখন তোদের ইফতারিতে তো অনেক ফল পাকড় লাগে, তাই না? তাহলে তুই এক কাজ কর, তুই বরং গিয়ে মহেশবাবুর দোকান থেকে কেনাকাটা কর। ওখানে সমস্ত কিছুই ফ্রেশ আর টাটকা। নিয়ে গেলে তুই ঠকবি না। আর তুই এখানে থাকিস তাহলে তুই নিশ্চয়ই এটা জানিস। ঋতিকা মহেশবাবুর কথা বলতেই শুক্তারার মন খারাপ হয়ে যায়। এরপর সে ঋতিকাকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়, যেটা দেখে ঋতিকাও তখন অবাক হয়ে যায়। এরপর শুক্তারা কি করে সেটা দেখার জন্যই তার পিছু পিছু যায়। তখন সে দেখে শুক্তারা একটা ফলের দোকানে যায় ও সে বলে, এই যে দাদা, এই শসা, আপেল, খেজুর এগুলো কত করে দিচ্ছেন? এখন আমি নিজে থেকে দিচ্ছি না, লোক যতটা করে চাইছে সেই অনুযায়ী দিচ্ছি। আর কি কি বললেন যেন? শসা, আপেল, খেজুর, তাই তো? তা বলুন, ক কেজি করে দেব? না না দাদা, আগে দাম বলুন। দাম শুনে তারপরেই কিনবো। এখন যদি আপনি বেশি দাম বলেন, আমি 5 জায়গায় ঘুরে দামাদামি করে তবেই কিনবো। দেখুন, তাহলে আপনাকে কিনতে হবে না। ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যান। কারণ এই রমজান মাসে আমার দোকানে এসে কেউ দামাদামি করে না। আমরা এদিকে মাল দিয়ে পারছি না, আর উনি এসেছে দামাদামি করতে। এ কি বলছেন? আপনি ঠিকভাবে কথা বলুন। আমি এখানে টাকা দিয়ে মাল নিতে এসেছি, তাই আমার সবকিছু জানার অধিকার আছে। তাহলে শুনুন, আপেল 200 টাকা, কলা 10 টাকা, আর খেজুর 250 টাকা কেজি। তা ক কেজি করে দেবো সেটা আগে বলুন। যা বাবা, এ এত দাম বলছে কেন? আমি তো সঙ্গে করে মাত্র 100 টাকাই নিয়ে এসেছি, আর তার উপরে ওই টাকা দিয়ে মায়ের জ্বরের ওষুধও কিনতে হবে। না, আমি বরং আগে ওষুধ কিনে নিই। কি হলো ভাবিজি, হাওয়া বেরিয়ে গেল তো? ওই জন্যই বলি, সব জায়গায় নিয়ম দেখালে হয় না, কোনো কোনো জায়গায় পকেটও দেখাতে হয়। আর আমি তোমাকে প্রথম দেখেই বুঝেছিলাম যে তোমার কাছে কোনো টাকাই নেই, তুমি শুধু শুধু এখন বাতেলে মারছো। লোকটি তখন এভাবেই শুক্তারাকে অপমান করতে থাকে, যেটা শুনে শুক্তারারও তখন কিছু বলার ছিল না, কারণ তার কাছে সত্যি সত্যি টাকা কম ছিল। শুক্তারা তার শ্বশুরবাড়িতে স্বামী হাসান ও শাশুড়ি মা সখিনা বিবির সঙ্গে থাকতো। শুক্তারার স্বামী হাসান দিনমজুরের কাজ করত, আর সখিনা বিবি অসুস্থ থাকায় তাদের ইনকামের বেশিরভাগ টাকাই তাদের ওষুধ কিনতে খরচ হয়ে যেত, যার ফলে তাদের খাওয়া পড়ার মতো টাকা বেঁচে থাকতো না। তার উপরে রমজানের মাস ছিল, আর এখন তাদের ইফতারের জন্য ফলও কিনতে হতো। এরপর শুক্তারা মনে মনে ভাবে, হে আল্লাহ, এ আমাদের সামনে কি দিন এসেছে! এখন সারাদিন শুকিয়ে রোজা রেখে কিছু খাওয়ার মতোও টাকা নেই, আর এরা ফলের বাজারে লুটপাট করছে। এখন এদের অত্যাধিক লোভের কারণেই অসহায়রা শেষে খেতেও পাবে না। শুক্তারা তখন মনে মনে এসবই ভাবছিল ও তার অজান্তেই তার চোখ থেকে জল গড়াচ্ছিল, যেটা দেখে ঋতিকা আর থাকতে পারে না। ও সেখানে গিয়ে বলে, বোন, তুই কাঁদিস না। তোর এখন কি হয়েছে তুই আমায় বল। ঈশ্বরের কৃপায় আমার কাছে যতটা আছে তাই দিয়ে তোকে সাহায্য করব। প্রয়োজনে আমি তোকে ইফতারির সমস্ত কিছু কিনে দিচ্ছি। না রে ঋতিকা, তুই সাহায্য করলেও এখন আমাদের কিছু পরিবর্তন হবে না, যতক্ষণ না আল্লাহ আমাদের উপরে রহম করে। হ্যাঁ, সে আমি জানি, কিন্তু তুই এটা তো মানিস যে উপরওয়ালা নিজে কখনোই আসেন না, কাউকে না কাউকে সাহায্য করতে পাঠিয়ে দেন।
তা তুই এখন দয়া করে না বলিস না। ঋতিকা এভাবেই বললে শুক্তারাও তখন খুশি হয়ে যায় এবং শুক্তারা খুশি মনেই সেখান থেকে তার বাড়িতে চলে আসে। সেদিনের পর থেকে ঋতিকা শুক্তারার বাড়িতে ইফতারি ও সেহরির খাবার পৌঁছে দিয়ে আসতো। এভাবেই বেশ কয়েকদিন চলছিল, কিন্তু আজ তাকে তার শাশুড়ি মা এটা করতে দেখে ফেলে, আর তাই সে আশালতা দেবীকে সমস্ত ঘটনাই বলে। এরপর সে বলে, মা আপনিই বলুন, এখন কি আমি কোনো ভুল করেছি? আমি একজন অসহায়কে সাহায্য করেছি। হ্যাঁ বৌমা, সে তো বুঝলাম, কিন্তু তুমি টাকাই দিয়ে দিতে পারতে। এখন তুমি এরকম ইফতারির ফল দিলে সকলে আপত্তি তো করবেই। সে আমি জানি না মা, তবে আমি যতদূর জানি মানুষ খিদেতে থাকলে তাকে খাবার দিতে হয়। আর যেখানে ইফতারি হোক কিংবা পুজোর ভোগ, এখন মনুষ্যত্বের থেকে বড় এই পৃথিবীতে আর কিছুই নেই মা। আর যেখানে আমরা যদি মানুষের বিপদে না পাশে দাঁড়াতে পারি, সেখানে এই সমাজে থাকাটা আমাদের কি দরকার? ঋতিকা এভাবেই বললে তখন আশালতা দেবী তার ভুল বুঝতে পারে। এরপর সে তার ভুলের জন্য মনে মনে পস্তাতে থাকে। এরপর সে নিজেই শুক্তারার পরিবারকে সাহায্য করার কথা জানায়, যেটা শুনে ঋতিকাও তখন খুশি হয়ে যায় এবং সে তার কথা অনুযায়ী শুক্তারার শাশুড়ি মাকে হসপিটালে ভর্তি করিয়ে চিকিৎসা করাতে থাকে এবং হাসানকে তাদের ফ্যাক্টরিতে একটি কাজ দেয়, যার ফলে শুক্তারার পরিবারেও আর কোনো সমস্যা থাকে না। আর তারা এভাবেই সকলে মিলেমিশে হাসি খুশিতে বসবাস করতে থাকে।